এবারে চলে যাচ্ছি সময় সংবাদে। শুরুতে শিরোনাম। শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার ঢল। 15ই জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি। অভ্যুত্থানকারীদের ঐক্য আরও মজবুত হওয়ার আশা। আজই জানা যেতে পারে সচিবালয়ে আগুনের রহস্য। প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। পেছালো 6 সংস্কার কমিশনের প্রতিবেদন জমার সময়। সীমান্ত রক্ষায় পিছপা হবে না ঢাকা। ভারতের হুঙ্কারের পাল্টা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈদেশিক সম্পর্ক নিয়ে সজাগ অন্তর্বর্তী সরকার। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ। সাবেক সচিব মোশাররফ সহ 7 জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। ডায়মন্ড ওয়ার্ল্ড মালিক দিলীপের অনিয়মের তদন্ত শুরু। খ্রিস্টীয় বর্ষবরণে প্রস্তুত বিশ্ববাসী। দেশে দেশে বর্ণিল আয়োজন। ঢাকায় আতশবাজি পটকায় নিষেধাজ্ঞা। অমান্য করলে জেল জরিমানার হুঁশিয়ারি। সময় সংবাদে সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বৈষম্য বিরোধীদের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে ঢল নেমেছে ছাত্র জনতার। অভ্যুত্থানকারীদের ঐক্য আরও মজবুত করবে এই কর্মসূচি, এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শহীদ মিনারে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে যে মার্চ ফর ইউনিটি, সেখানে নেতারা কিন্তু তাদের যে বক্তব্য দিয়েছেন এবং সেখানে জুলাই ঘোষণাপত্র বা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের জন্য আমরা যেটি দেখতে পেয়েছি, তারা তাদের বক্তব্যে 15 তারিখ পর্যন্ত একটি যে সময় বেঁধে দিয়েছেন, এটি কিন্তু অনেক নেতা তাদের বক্তব্যে, এবং অনেকেই কিন্তু যে নানান সময় তাদের বক্তব্যে নানানভাবে নানান বিষয় আশয়গুলো তারা তাদের বক্তব্যে উঠে এনেছেন। এবং সেখানে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে জাতীয় নাগরিক কমিটির যে সামনের কাতারে নেতারা যেমন বক্তব্য দিয়েছেন, ঠিক একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও কিন্তু যে তারা তাদের বক্তব্যে নানান বিষয় আশয় তুলে ধরেছেন। এবং সেখানে তাদের বক্তব্যে যে কথাটি বলেছেন যে নির্বাচনের আগে তারা চান যে সংস্কারকে যেন অগ্রাধিকার দেওয়া হয় এবং যে এবং একই সঙ্গে আমরা যেটি দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং জাতীয় নাগরিক কমিটির নেতাদের বক্তব্যে আমরা যে জিনিসটি দেখেছিলাম, তারা তাদের বক্তব্যে কিন্তু যে বারবার ঐক্যের বিষয়টি তারা উঠে এনেছেন এবং তারা বলছিলেন যে ঐক্যকে তারা আসলে যে তারা আরো সুদৃঢ় করতে চান। এবং একই সঙ্গে সরকার যেই বিষয়টি দিয়েছে, অর্থাৎ সেটিকে তারা স্বাগত জানিয়েছেন। আমরা একটু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা বক্তব্য রাখছেন, সে বক্তব্যে আমরা আমাদের দর্শকদের একটু সংযুক্ত করতে চাই। বিচার এবং সংস্কার, কিন্তু আমাদের জুলাই বিপ্লবের মেন ম্যান্ডেট যেটা ছিল কোটার যৌক্তিক সংস্কার, রাষ্ট্র সংস্কার হয়ে গেল, এখনো পর্যন্ত কোটার কোন যৌক্তিক সংস্কারের মুখ আমরা দেখতে পারিনি। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটা নামক অযৌক্তিক কোটাগুলো পুনর্বহাল আছে। আমরা বলতে চাই এই পোষ্য কোটা অনতি বিলম্বে এই অযৌক্তিক কোটাকে সমূলে উৎপাদন করতে হবে এবং প্রত্যেকটা মন্ত্রণালয় বিপ্লবী মন্ত্রণালয় হিসেবে যদি কাজ করতে পারে, তাদের দায়িত্ব যদি পালন করতে পারে, তাহলে তাদের সেই পদে থাকার জন্য অনুরোধ করছি। না হলে
তারা পদত্যাগ করে বিপ্লবী একটি সরকার গঠন করুক। ইনকিলাব জিন্দাবাদ। অতি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ গালিব। সংগ্রামী উপস্থিতি, আমরা যেই চেতনা নিয়ে শহীদ হওয়ার জন্য রাজপথে লড়াই করেছিলাম, সেই চেতনা যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করছি, ততদিন পর্যন্ত আমাদের লড়াই, আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন হবে না। ইনকিলাব জিন্দাবাদ। এখন বক্তব্য দিবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব, এই গণ অভ্যুত্থানের সময়ে ডিবির হেফাজতে নির্মম নির্যাতনের শিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আরিফ সোহেল। বক্তব্য দিচ্ছেন আরিফ সোহেল। কুমিল্লা জেলা থেকে পেছনে যারা দয়া করে সরে যান, প্রোগ্রামের শৃঙ্খলা রক্ষার্থে মঞ্চের পেছন থেকে কেউ বিশৃঙ্খলা করবেন না, দয়া করে প্রোগ্রামের শৃঙ্খলা রক্ষা করুন। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা। সংগ্রামী ভাই ও বোনেরা, আজ থেকে 5 মাস আগে বাংলাদেশের হাজারো শহীদ ও আহত যোদ্ধা ভাই ও বোনদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের দেশকে স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত করেছি। আগস্টের 3 তারিখে আমরা ঘোষণা দিই, আমরা ফ্যাসিবাদের বিলোপ চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। 3 তারিখে এই ঘোষণা দেওয়ার পরে সারা দেশ থেকে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র জনতা রাজপথে নেমে এসে রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষকে নিয়ে গণ অভ্যুত্থানে জন আকাঙ্ক্ষা, ছাত্র জনতার রক্তে লেখা আকাঙ্ক্ষা একটি ঘোষণাপত্রে প্রকাশিত হতে যাচ্ছে। প্রিয় দেশবাসী, এটি বাংলাদেশের ছাত্র জনতার একটি ঐতিহাসিক বিজয়। বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে দুর্ভাগ্যজনকভাবে আমরা কখনো আমাদের আকাঙ্ক্ষা আইনের ভাষায় লিখতে পারি নাই, আমাদের জনগণের রাষ্ট্র তৈরি করতে পারি নাই। ভাই ও বোনেরা, আমাদেরকে চেতনার গল্প শোনানো হয়েছে। স্বাধীনতার মানে বোঝানো হয়েছে চেতনা, স্বাধীনতার মানে বোঝানো হয়েছে একটি সুনির্দিষ্ট পরিবারের ক্ষমতা, একটি সুনির্দিষ্ট দলের কাছে ক্ষমতা কুক্ষিগত রাখা। আমরা বলেছি 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশের জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার অধিকার, বাংলাদেশের কৃষক শ্রমিকের বেঁচে থাকবার অধিকার, বাংলাদেশের ছাত্র ভাই বোনদের শিক্ষার অধিকার, বাংলাদেশের মানুষের স্বার্থ অধিকার, বাংলাদেশের মানুষের সার্বভৌমত্বের অধিকার, বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা। বাংলাদেশের মানুষের এই ঐতিহাসিক জন আকাঙ্ক্ষা প্রকাশিত হবে। আমরা সকলে আমাদের এই ঐতিহাসিক বিজয়কে উদযাপন করব। বাংলাদেশে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষ এতে অংশগ্রহণ করবেন। আমরা এই মহাসমাবেশ থেকে সেই ঘোষণাপত্রে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতার আকাঙ্ক্ষা লিপিবদ্ধ করবার প্রতিশ্রুতি এবং অঙ্গীকারবদ্ধ হলাম। আমরা সবাই সেই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থেকে নিজেদের ন্যায্য হিস্সা বুঝে নিয়ে আমাদের নিজেদের অধিকার আদায় করে নিব। সামনে
সামনের দিনের সেই লড়াইয়ে আমরা একসাথে থাকব। আমাদের নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করেই ছাড়বো, সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকে এখানেই আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লিয়াজু কমিটির সদস্য, গণঅভ্যুত্থানের সৈনিক নাসির উদ্দিন পাটোয়ারি। কুমিল্লা থেকে জাতীয় নাগরিক কমিটির জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ সৈয়দ মোহাম্মদ জুবাইরের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। সিটি ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের সাথে যুক্ত হয়েছেন। বক্তব্য রাখছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এই সবাই বসে যাও, এই জাহিদ বসো, এই সবাই বসো, সবাই বসেন, এই সবাই বসো, আহ্লাদ বসো, সবাই বসো। আমি তাহলে কথা বলবো না, সবাই না বসো। আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা বৃন্দ এবং দেশবাসী, প্রিয় সাংবাদিক বৃন্দ যারা শুনছেন এবং দেখছেন এবং আগামীতে দেখবেন। আজকে আমরা ঐতিহাসিক একটি সন্ধিক্ষণে এই সন্ধ্যার সময়ে আমাদের জাতীয় শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি। আমাদের গতকালকে পুরো বাংলাদেশে যে জাগরণ সৃষ্টি হয়েছিল, হাজারো শহীদ এবং আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন গাথাগুলোকে একটি ঘোষণাপত্রের মধ্যে লিপিবদ্ধ করতে চেয়েছিলাম। সারা বাংলাদেশে যখন ছাত্র জনতার গণজাগরণ উঠেছিল, বর্তমান সরকার ছাত্র জনতার সেই দাবির মুখে গতকালের রাত্রে বাংলাদেশের সকল দল পক্ষকে নিয়ে একটি ঘোষণাপত্র বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য প্রেস রিলিজ দিয়েছেন। এটা আমাদের অর্জন। সাথে সাথে আমরা বলে দিতে চাই, এই যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, 90 যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যারা 71 শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রত্যেকটি রক্তের কোণায় লেখা আছে যে প্রতিশ্রুতিগুলো, আগামীতে যে প্রক্লেমেশনটা আমাদের জাতির সামনে আসবে, সেখানে সেগুলো স্পষ্ট করে লেখা থাকতে হবে। যদি আমরা আমাদের ন্যায্যতার ভিত্তি, আমাদের রক্তের কথাগুলো, আমাদের ভাইয়ের চোখ হারানোর কথাগুলো, আমাদের ভাইয়ের হাত হারানোর কথাগুলো, যারা অঙ্গহানি হয়েছেন, সেই কথাগুলা যদি আমরা অক্ষরে অক্ষরে যেই প্রক্লেমেশন আমাদের সামনে আসবে, আমরা যদি লিখিতভাবে সেগুলো জাতির সামনে না পাই, এই 24-এর গণঅভ্যুত্থানের বাঘের বাচ্চা এবং বাঘিনীরা সেই প্রক্লেমেশন মেনে নিবে না। আমরা এই শহীদ মিনার থেকে ঘোষণা করছি, আমাদের এই প্রক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত 53 বছরে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে। আমরা আরো ঘোষণা করছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 24-এ নতুন করে। আমরা আর কোন নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না। আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন এক বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশের মধ্যে কোন রাষ্ট্রের চোখ রাঙানি চলবে না, যেই বাংলাদেশের মধ্যে কোন শহীদ, কোন আহতের প্রতি চোখ রাঙানো চলবে না।
আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশের টেন্ডারবাজি চাঁদাবাজি চলবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শহীদের বিচার এই বছরে আমরা একটি ভিজিবল রূপ দেখতে পাবো ইনশাআল্লাহ। আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য আহত যোদ্ধারা একত্রিত হয়েছে, অসংখ্য শহীদের মা বাবা একত্র হয়েছে, যাদের সন্তানগুলোকে খুন করা হয়েছে তারা এখনো সচিবালয়, ক্যান্টনমেন্টে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, অতি দ্রুত ফ্যাসিবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিলোপে আপনারা সক্রিয় হন। যদি আপনারা সক্রিয় না হতে পারেন তাহলে 24-এর বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নেবে ইনশাআল্লাহ। ছাত্র জনতা, আমাদের আগামীতে যে কাজগুলো করতে হবে, আমাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বাংলার মাটিতে। খুনি হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে একটি বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে খুনের দায়ে জনগণের সামনে উপস্থাপন করে নিষিদ্ধের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ। আপনারা সেই যুদ্ধে প্রস্তুত থাকবেন কিনা আজকের শহীদ মিনারে সবাই হাত তুলে আপনারা শপথ করে যান। এই শহীদ মিনার দেখে যাও, এই বাঘের বাচ্চারা বাংলাদেশে কোন খুনি হাসিনার বিচার করা পর্যন্ত মাঠ ছাড়বে না। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোন পুনর্বাসন হতে দিবে না। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের জয় হবে। লড়াই শুরু হয়েছে, লড়াই চলবে। যারা বিভিন্ন দেশের আনাচে কানাচে থেকে আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের সহযোদ্ধাদের উপরে গোপালগঞ্জে হামলা হয়েছে, তারা হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়ে আবার এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে অভিবাদন এবং সংগ্রামে শুভেচ্ছা জানাই। আপনারা আমাদেরকে গতকালকে রাতের আহ্বানে ঢাকায় এসে উপস্থিত হয়েছেন। জাতীয় নাগরিক কমিটির সদস্যবৃন্দ যারা রয়েছেন, আপনারা একটি ঐতিহাসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনাদেরকে ইনশাআল্লাহ এই বৈষম্য বিরোধী যারা ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, আগামীর দেশ গঠনে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জয় হোক, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, ফরিদপুর থেকে একটি বিশাল মিছিল এসেছে। আজকে এই সমাবেশে যে 158 জন সমন্বয়কের নেতৃত্বে আমরা গণ অভ্যুত্থান করেছিলাম সবাই উপস্থিত হয়েছে। আমরা একটি করতালি দিয়ে তাদেরকে সংবর্ধনা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবীরা আজকে যোগ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিপ্লবীদের জন্য একটা করতালি হবে। সকল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিপ্লবী ভাইয়েরা বোনেরা এসেছেন। সবাইকে আবারও একটি করতালির মাধ্যমে সংবর্ধনা জানাই। বন্ধুগণ, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। যারা যেভাবে বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে বিপ্লবী অভিনন্দন। সবাইকে শেষ মুহূর্তে শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করছি। যারা স্টেজের পেছনে আছেন সবাই বসে যাবেন। সবাই এই মুহূর্তে আমাদের কি দরকার?
বিচার আর সংস্কার। এই মুহূর্তে কি দরকার? বিচার আর সংস্কার। এই মুহূর্তে কি দরকার? বিচার আর সংস্কার। এই মুহূর্তে কি দরকার? শুনতে পাই না। এই মুহূর্তে কি দরকার? বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। হাততালি দিয়ে স্লোগান হবে। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। 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 এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। জুলাইয়ের প্রেরণা জুলাইয়ের প্রেরণা। সংগ্রামী সহযোদ্ধারা আজকের এই সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, এই বাংলাদেশের সূর্য সন্তান, যাদের হাত ধরে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, সেই বিপ্লবীকে এই মুহূর্তে বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি। বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বক্তব্য রাখছেন হাসনাত আব্দুল্লাহ। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত রক্ত। দিল্লি না ঢাকা দিয়া প্রশ্ন সংগ্রাম সংগ্রাম। গোলামি না আজাদি গোলামি না আজাদি দিতে হবে। জানুয়ারি এটা বলি দুই হাত তুলে বলতে হবে গোলামি না আজাদি। হাত তুলে বলতে হবে গোলামি না আজাদি। গোলামি না আজাদি। আমরা কি চাই? আমরা কি চাই? শহীদ এবং আহতদের জন্য সরকার মেগা বাসে প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আমরা 3 আগস্ট এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমরা এক দফা ঘোষণা দিয়েছিলাম। আপনি বক্তব্য দেন। আমরা সবাইকে অনুরোধ করছি, হাসনাতের পেছনে যে আমরা অনুরোধ করছি সবাই আপনারা বসে পড়ুন। শেষ পর্যায়ে এসে শৃঙ্খলা বিনষ্ট করা যাবে না। সবাইকে আমরা অনুরোধ করছি শৃঙ্খলা শৃঙ্খলা ফিরে না আসলে আমরা আমাদের প্রোগ্রাম রান করাবো না। সবাইকে শান্ত থাকতে বলে বক্তব্য দেন প্লিজ। আমরা শৃঙ্খলা বজায় রাখি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এই অভ্যুত্থানকে অনেকে মেনে নিতে পারে না। সেজন্য সচিবালয়ে, পুলিশে, বিচার বিভাগে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। আমরা আপনাদেরকে বলতে চাই, অতীতে ছিল সতীদাহ প্রথা, এখন আমরা দেখছি নদীদাহ প্রথা। যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে বলতে চাই আপনারা রিয়েলিটি মাইনা নেন। আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। আমরা যাকে সীমান্তের উপরে পাঠিয়েছি, এই খুনি হাসিনা দেশে পুনর্বাসন হবে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গত 16 বছর এই ফ্যাসিবাদী সরকার খুনি হাসিনা
প্রত্যেকটি রাজনৈতিক দলকে ফ্যাসিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি, জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী যতগুলো শক্তি রয়েছে, আলেম ওলামা রয়েছে, অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে, তাদের বাক স্বাধীনতাকে হরণ করেছে। আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি, আমাদের ডাকে সারা বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আমরা এই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা এই সরকারকে বলতে চাই, আজকে 5ই আগস্টের পরে আজকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয় নাই, দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই। আপনি যদি মনে করেন, বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে, তাহলে আপনার কাজটা কি? যেখানে এই সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে, দ্রব্যমূল্যকে মানুষের নিয়ন্ত্রণে আনতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে। কোন বিপ্লবীর গায়ে যদি আক্রমণ করা হয়, এই সরকারকে তার দায়ভার নিতে হবে। আজকে এতদিন হয়ে গিয়েছে, আপনারা জানেন আমরা এখনো পর্যন্ত বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি না। আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড, এই পিলখানা হত্যাকাণ্ড দেশপ্রেমী অফিসারদেরকে একজন একজন করে মেরে ফেলা হয়েছে। আমরা চাই অতি শীঘ্রই এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। আমরা শাপলা ঘটনাকে ভুলে যাই নাই। আমরা দেখেছি সাতরাতে, রাতের অন্ধকারে লাইট টিপিয়ে আলেম ওলামাদেরকে মেরে ফেলা হয়েছে। আলেম ওলামাদের বিচার নিশ্চিত, আলেম ওলামাদেরকে যে হত্যাকাণ্ড করা হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, গুম করেছে, সেগুলোর বিচার করতে হবে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোনো শত্রু নাই, আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফেসিবারিক প্রতিবাদী যতগুলো রাজনৈতিক শক্তি আছে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। প্রিয় দেশবাসী, আমাদের এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই 15ই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে, আমাদের 15ই জানুয়ারির মধ্যে জারি করতে হবে। প্রিয় দেশবাসী, 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায়, পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। আওয়ামী লীগের বিপক্ষে, মুজিববাদীদের বিপক্ষে, যারা এই ফ্যাসিবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্র কায়েম করেছে, তাদের বিপক্ষে আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে। আমরা সবাই হাত তুলে শপথ করতে চাই, সবাই হাত তুলে শপথ করতে চাই। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার। প্রিয় বাংলাদেশবাসী, আপনাদের সাথে আবার দেখা হবে 15ই জানুয়ারিতে আমাদের
ঘোষণাপত্র নিয়ে সবাইকে শৃঙ্খলা মেনটেন করতে বলো। সবাইকে শৃঙ্খলা মেনটেন করতে বলো। দুই রুটে যাবে শৃঙ্খলা অনেক বই এতক্ষণ আমরা সরাসরি ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে। সময় সংবাদে আরো থাকছে। গ্যাসের চাপ পরীক্ষার সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ। হবিগঞ্জে আকিজ ভেঞ্চার কারখানায় ডিপ্লোমা প্রকৌশলী সহ নিহত 4, আহত 1 জনের অবস্থাও আশঙ্কাজনক। বছরের শেষ সূর্যাস্ত দেখতে সমুদ্র সৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে কক্সবাজার আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রামের পতেঙ্গায় আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি শুরুতেই যাচ্ছি রুবেলের কাছে। বিদায় নিল 2024 সালের শেষ সূর্যাস্তটি। ঠিক বিকেল 5:15 দিকে ধীরে ধীরে কক্সবাজার সমুদ্র সৈকতের যে তীর রয়েছে সেই তীর থেকে আসলে দেখা যাচ্ছিল যে সূর্যটি ডুবে যাওয়ার দৃশ্যটি। আর এই সময়টাতে দেশের দূর দূরান্ত থেকে প্রায় ছুটে এসেছে লাখেরও বেশি পর্যটক। এই লাখ লাখ পর্যটক আমরা লক্ষ্য করেছি বিদায়ের যে সূর্যাস্তটি সেটিকে হাত নেড়ে তারা বিদায় জানিয়েছেন এবং তারা নানা অঙ্গিভঙ্গিতে ছবি তুলেছেন, অনেকে সেলফি তুলেছেন, আবার অনেকে ভিডিও করেছেন। এভাবে কিন্তু ইংরেজি বছরের যে 2024 সালে সেই সূর্যাস্তকে বিদায় জানিয়েছে। আমরা সেই দৃশ্যটি আসলে লক্ষ্য করেছি। যারা এখানে ছবি তুলেছেন বা যারা এখানে নানা ধরনের কার্যক্রম করেছে, যারা সূর্যাস্ত দেখেছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছে যে মূলত 2024 সালের শেষ সূর্যাস্তকে তারা বিদায় জানাতে এবং 31st নাইট উদযাপন পাশাপাশি নতুন বছরকে বরণ করতে তারা কক্সবাজারে ছুটে এসেছেন এবং ছুটে এসে তারা বেশ আনন্দে মেতেছেন। যেহেতু আজকে এখন সূর্য যেহেতু ডুবে গিয়েছে এর পরপরই কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন ফটকা ফুটানো কিন্তু নিষেধ ছিল। সেই নিষেধাজ্ঞার মাঝেও কিন্তু অনেক পর্যটক তারা ফটকা কিংবা আমরা দেখতে পাচ্ছি আতশবাজি করছে। তো এভাবেই কিন্তু যে আনন্দঘন মুহূর্তগুলো এখন থেকে শুরু হয়েছে সেটি রাত অবধি চলতে পারে সে কি ধারণা করা হচ্ছে এখানকার পর্যটন ব্যবসায়ীরা বলছে। আমরা যেটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি ট্যুরিস্ট পুলিশ যেটি জানিয়েছে যেহেতু সরকারি বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধের কারণেই কিন্তু সৈকতের উন্মুক্ত স্থানে কোনো কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান নেই, যার কারণে তারকা মানের হোটেলগুলোতে অভ্যন্তরে নানা ধরনের আয়োজন চলছে যেখানে তারকা মানের শিল্পীরা আসবেন এবং তারা রাত 9টা থেকে মূলত যে নতুন বছরকে বরণ বা 31st নাইটের যে আয়োজন সেটি শুরু হবে। এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি সূর্যাস্ত ডুবে যাওয়ার পরপরই কিন্তু পর্যটকরা এখানে সমুদ্রের পাড়ে বসে রয়েছে। অনেকে আমরা দেখতে পাচ্ছি বালিয়াড়িতে যেমন তারা হাঁটছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি যে সৈকতের যে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারগুলোতে বসে রয়েছে এবং তারা বেশ আনন্দ উল্লাস করছে। সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করছি। তবে এই যে 31st নাইটকে কেন্দ্র করে বা পুরো সৈকত এলাকা এখন নিরাপত্তার বলয় আমরা লক্ষ্য করছি। সড়ক বা বিভিন্ন পয়েন্টগুলোতে তল্লাশি সহ নানা ধরনের কার্যক্রম চালাচ্ছে র্যাব, পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশ। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাসের কাছে। শেষ সূর্যাস্ত দেখতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে সাধারণ মানুষের কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখছি এবং বেলা যত বেড়েছে মানুষজন কিন্তু এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু আসতে শুরু করেছে। সেক্ষেত্রে বছরের যে শেষ সূর্য সেটিও কিন্তু অস্ত গেছে এবং মানুষজনও আমরা দেখছি যারা এখানে দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারাও কিন্তু তাদের যে গন্তব্য সেখানের উদ্দেশ্যে তারা কিন্তু যাচ্ছেন। তার কারণ হচ্ছে সন্ধ্যা 6টার পর আর কিন্তু চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত সেখানে থাকার আজকে কোনো আর সুযোগ নেই। আমরা দেখছি পুলিশ সদস্য যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন 6টার মধ্যে কিন্তু চলে যেতে। তো সেক্ষেত্রে আমরা দেখছি আসলে সমাপ্তির যে চূড়ান্ত বারতা ছড়িয়ে দিয়েছে এই 2024। অনেক পাওয়া না পাওয়া, হাসি কান্না, আনন্দ বেদনার গল্প নিয়ে কিন্তু এই আজকের সূর্যাস্তের পর স্মৃতি হবে। সেক্ষেত্রে আগামীকালের সূর্য পৃথিবীতে হাজির হবে নতুন বছর 2025-এর সুবাস নিয়ে। সুন্দর আগামীর প্রার্থনায় ব্যাকুল হবে পৃথিবীর
ভিড় মানুষ, তবু নানা কারণে বিশেষ গুরুত্ব বহনকারী 2024-এর আসলে অনেক তাৎপর্য রয়েছে। 2024 সালকে কেন্দ্র করে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে 2024 একটি ঘটনাবহুল বছর। ব্যক্তি, জাতীয়, আন্তর্জাতিকভাবে চড়াই উতরাই আর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে এই পুরো সময়। এবং 2024 সালের ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রায় 16 বছরের স্বৈরাচারী শাসনেরও কিন্তু পতন হয়েছে। কোটা সংস্কার আন্দোলন বা জুলাই আগস্ট আন্দোলন অথবা ছাত্র জনতার যে অভ্যুত্থান 2024 সালে বাংলাদেশের সবচেয়ে বেশি কিন্তু আলোচিত বিষয়। আর সবকিছু মিলিয়ে এই 2024 সালের শেষ যে সূর্যাস্ত সেটি দেখতে এবং উপভোগ করতে পরিবারের সদস্য সহ আমরা দেখেছি সবাই কিন্তু এসেছেন এই চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকতে। এখানে এসে কিন্তু আমরা দেখেছি সবাই কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু এখানে এসেছেন। তবে সন্ধ্যা 6টার পর আজকে কিন্তু আর চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে থাকার সুযোগ নেই। সেক্ষেত্রে সবাইকে কিন্তু যার যার যে গন্তব্য সেখানে চলে যাওয়ার জন্য অনুরোধ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি ছিলাম চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে। সচিবালয়ে আগুনের ঘটনায় সন্ধ্যা 6টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনে পুড়ে যাওয়ার একদিন পর গঠন করা হয় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সোমবার কমিটির প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও একদিন সময় বাড়িয়ে মঙ্গলবারও পুড়ে যাওয়া ভবন থেকে আলামত সংগ্রহ করে তদন্ত কমিটি। সন্ধ্যা 6টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এ বিষয়ে সেখানে ব্রিফিংয়ে জানানো হতে পারে। নাসিমুল গনি আরও জানান, কিছু আলামত অধিক পরীক্ষা নিরীক্ষার জন্য আন্তর্জাতিক কুরিয়ার DHL মাধ্যমে বিদেশের ল্যাবরেটরিতে পাঠানো হবে। সময় বাড়িয়েছি, আমরা মোটামুটি রিপোর্টগুলো পেয়েছি। এটার সামান্য একটু বাকি আছে, আমরা আজকে এটা প্রেজেন্ট করব। কিছু তালিকা তৈরি করা হয়েছে, স্যাম্পল কালেক্ট করা হয়েছে, যেগুলো আজকেও কালেক্ট করা হয়েছে। যেগুলো ক্যাপাসিটি নেই, আমরা যাতে করে যে কোনো যে জিনিসটা যাতে সন্দেহের কোনো সন্দেহই না থাকে, সেই জন্য বিদেশের টেস্টের কথা বলেছি। ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট সদ্য প্রয়াত জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান মার্কিন দূতাবাসের চার্জ d'Affaires মেগান বোল্ডিন। সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন ডক্টর ইউনূস। এ সময় জিমি কার্টারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। বলেন, কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির অগ্রদূত। একই দিন প্রধান উপদেষ্টা সদ্য প্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিন সকালে বারিধারায় ভারতীয় হাই কমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন এবং মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ ফের তদন্ত করছে দুদক। সাবেক সচিব মোশারেফ হোসেন ভূঁইয়া সহ 7 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে সংস্থাটি। ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালের অনিয়মের অনুসন্ধান শুরুর কথা জানিয়েছেন সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। 10 বছর আগে নিষ্পত্তি হওয়া পদ্মা সেতু দুর্নীতি মামলার পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ মামলায় সাবেক সচিব মোশারেফ হোসেন ভূঁইয়া সহ মোট 7 জনের বিরুদ্ধে আবারও অনুসন্ধান করবে দুদক। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কার্যাদেশ পাইয়ে দেয়া ও ঘুষ লেনদেনের অভিযোগে 2012 সালের 17 ডিসেম্বর রাজধানীর বনানী থানায় মামলা করে দুদক। 2 বছর পর তথ্য প্রমাণ না পাওয়ায় মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল। এবার নতুন তদন্তে অনিয়মের তথ্য প্রমাণ পাওয়ায় মামলার পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মঙ্গলবার সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে একথা জানান কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগ সংক্রান্ত দরপত্রের অন্যতম দরদাতা এসএনসি লাভালিন ইন্টারন্যাশনালকে কার্যাদেশ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করার অভিপ্রায়ে
অপরাধমূলক ষড়যন্ত্র করায় বনানী থানায় মামলা নম্বর 19 তারিখ 17/12/2012 খ্রিস্টাব্দ রুজু করা হয়। নতুন তথ্যাদি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে আলোচ্য মামলাটি বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে এবং পর্যালোচনা শেষে উক্ত মামলা অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সিন্ডিকেটের মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া 6,000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়া রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ 8 জনের বিরুদ্ধে অনুসন্ধান করবে সংস্থাটি। জনাব নসরুল হামিদ বিপু সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং অন্যান্যের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব AHM খায়রুজ্জামান লিটন 6,000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সচিব মহিবুল হক, মফিদুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধেও দুদকের অনুসন্ধান শুরু হবে বলে জানান এই মহাপরিচালক। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে চুরি হওয়া অর্থ ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এ সহযোগিতা চান। সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল নতুন রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে। সাক্ষাতে ফিলিপাইনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেন রাষ্ট্রপতি। এ সময় বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া $15 মিলিয়ন উদ্ধারে সহযোগিতার জন্য ফিলিপাইন সরকারকে ধন্যবাদ জানান। বাকি $66 মিলিয়ন ফেরাতে সহযোগিতা চান। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি। এ সময় নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য বিনিয়োগ বাড়াতে কাজ করার কথা জানান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার। মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার ঢল। 15ই জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা। আজই জানা যেতে পারে সচিবালয় আগুনের রহস্য। প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। পেছালো 6 সংস্কার কমিশনের প্রতিবেদন জমার সময়। বিশ্বের প্রথম দেশ হিসেবে খ্রিস্টীয় বর্ষবরণ করলেন নিউজিল্যান্ডবাসী। দেশে দেশে বর্ণিল আয়োজন। ঢাকায় আতশবাজি পটকায় নিষেধাজ্ঞা, অমান্য করলে ব্যবস্থা। এই ছিল সময় সংবাদের আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।